দিক দিগন্তর ঘুরেও রাজকুমার নয়ন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারল না। মহারাজ ধনুকরাজ তাকে বনবাসে পাঠিয়েছে প্রায় 4 বছর। তার আদেশ অনুযায়ী বরফরাজ বিচূর্ণ বিকটের কাছ থেকে নীলখণ্ড গরু এনে না দেওয়া পর্যন্ত তার বনবাস শেষ হবে না। সেই গরু খুঁজতে খুঁজতে রাজকুমার আজ পথে। তোমরা কি জানো কোন অপরাধের জন্য রাজকুমার আজ বনবাসে? চলো দেখে আসি সেই দিনের ঘটনা। বন্ধু মতি, বলো কোন আমটায় নিশানা লাগাবো এবার? বন্ধু নয়ন, তুমি না, এবার আমি নিশানা লাগাবো। দেখি আমি কতটুকু পারি, তুমি আমায় নিশানা দাও। বেশ বন্ধু, তবে ওই শীর্ষে থাকা ওই বড় আমটায় তীর ছোঁড়ো। বেশ। মতি তীর ছুঁড়তে তীর গিয়ে লাগলো দেয়ালের অপর প্রান্তে মহারাজের সাধের নীলখণ্ড গরুর গায়ে। বিকট চিৎকার দিয়ে গরুটা মাটিতে লুটিয়ে পড়ল। খবর শুনে স্বয়ং মহারাজ ধনুকরাজ এলো সেখানে। হায় হায়, আমার সাধের নীলখণ্ড গরু কে মারলো? কে প্রহরী? আমি তাকে শুলে চড়াবো। আগে মহারাজ, ইয়ে মানে আসলে ইয়ে মানে না করে স্পষ্ট করে বলো প্রহরী। মহারাজ, অপরাধ নেবেন না। রাজকুমার আর তার বন্ধু মতি খেলার ছলে। বুঝেছি, আমি সব বুঝেছি। প্রহরী যা বলছে তা কি সত্যি নয়ন? না মহারাজ, আসলে এই তীর। চুপ করো বন্ধুমতি, আমায় বলতে দাও। মহারাজ, তীরটা আমি ছুঁড়েছিলাম দেওয়ালের ওপার থেকে। আমার নিশানা লাগানোর সময় ভুল করে দেওয়াল পার করে গরুটার গায়ে লেগেছে। আমার ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। না না না, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি এই নীলখণ্ড গরুটি আশীর্বাদ স্বরূপ পেয়েছিলাম আমার দাদা মশাইয়ের কাছ থেকে। তিনি সদ্যজাত গরুটি আমার জন্য নিয়ে এসেছিলেন বরফ রাজ্য থেকে। আমি নিজে ওকে যত্ন নিয়ে বড় করেছি। মহারাজ, রাজকুমারের কোনো দোষ নেই। মহারাজ, আসলে তুমি থামো মতি। অপরাধ যখন করেছি তখন মহারাজ যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেওয়াই আমার উচিত হবে। মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন। আর যদি শাস্তি দিতে চান তবে তাই দিন। যেহেতু তুমি আমার সন্তান আর এই রাজ্যের ভাবী রাজা, তাই মৃত্যুদণ্ড আমি দিতে পারি না। তবে তোমায় আমি বনবাসে যাওয়ার নির্দেশ দিলাম। যতদিন না তুমি আমায় আরেকটি নীলখণ্ড গরু এনে না দিতে পারো, ততদিন তোমার বনবাস কাল চলবে। কিন্তু মহারাজ, আমার কথা শুনুন। কোনো কথাই আমি আর শুনতে চাই না বালক। বেশ মহারাজ, আমি আপনার জন্য ঠিক এমনই একটা নীলখণ্ড গরু এনে দেব। বিদায় দিন আমায়। বিদায় বন্ধুমতি, তুমি নিজের বাড়ি ফিরে যাও। আমি না ফেরা অবধি তুমি এই রাজবাড়িতে আসবে না, প্রতিজ্ঞা করো। বেশ বন্ধু, তুমি ভালো থেকো। তোমার মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এভাবেই রাজকুমার নয়নরাজ বেরিয়ে পড়ল নীলখণ্ড গরুর খোঁজে। এত বছরে তার চেহারাও বেশ পরিবর্তন হয়েছে। এক রাতে সে বিশ্রাম নিচ্ছিল এক নদীর তীরে। হঠাৎ সে খেয়াল করলো দূরে নদীর পাড়ে কি যেন ঝিলমিল করছে। আরে, ওই যে দূরে কি যেন ঝিলমিল করছে। কি আশ্চর্য, একটা মেয়ে, তার সাথে একটা নীলখণ্ড গরু। গরুকে জল খাওয়াতে এসেছে। মেয়েটার চুল একদম সাদা। কি সুন্দর মেয়েটা। সাদা চুলের সেই মেয়েকে দেখে নয়ন অবাক হয়ে গেল। মেয়েটার গরুর জল খাওয়া শেষ হলে সে উচ্চ স্বরে ডেকে উঠল। তারপর মেয়েটা আর তার গরু হাওয়ায় মিলিয়ে গেল। এই যা, মেয়েটা তো হাওয়ায় মিলিয়ে গেল। ওর কাছে তো সেই নীলখণ্ড গরু। এবার মেয়েটাকে কোথায় পাই? মেয়েটা গেলই বা কোথায়? না, এভাবে নয়। যাই,
সামনে এগিয়ে গিয়ে দেখি নয়নরাজ আশেপাশে খুঁজতে আরম্ভ করলো, কিন্তু সেই সাদা চুলের মেয়েটাকে কোথাও দেখতে পেল না। সে আবার তার আস্তানায় ফিরে গেল। না, আমি আর কতক্ষণ খুঁজবো, আমি বরং ফিরে যাই, কাল দেখা যাবে। পরদিন সকালে নয়ন আবার খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে তার পায়ের নিচে হঠাৎ একটা কিছু বাঁধলো। আহ, এটা কি ফুটলো পায়ে? নিশ্চয়ই কোনো গাছের হবে। এ কি, এটা তো একটা মুখ, তো বেশ ঠান্ডা, দেখে তো মনে হচ্ছে বরফ দিয়ে তৈরি, তবে সাধারণ কোনো বরফ না। কিন্তু এটা এখানে এলো কিভাবে? মুক্ত হাতে নিয়ে নয়ন চারপাশে আবার খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে অবশেষে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। সেই ঘরের বাইরে সেই কাল রাতের গরুটা বাঁধা ছিল। নয়ন সাহস করে এগিয়ে গেল। ওই তো কাল রাতের সেই গরুটা, এটা এখানে বাঁধা, তবে নিশ্চয়ই সেই মেয়েটাও এখানে আসে। নয়ন জানলা দিয়ে উঁকি মারতেই দেখলো কালকের সেই সাদা চুলো মেয়েটা বসে আছে। সে কাঁদছে। এইসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমি আমি এবার কি করব? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কে কে তুমি? এখানে এলে কিভাবে? আমি নয়নরাজ, ধনুকপুর রাজ্যের রাজা ধনুক রাজের পুত্র। তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। আমায় খুঁজতে খুঁজতে মানে? কি দরকার আমার কাছে? আমি গতকাল তোমায় আর তোমার নীলখণ্ড গরুকে দেখেছি দিঘির কাছে। আমার বাবার প্রিয় নীলখণ্ড গরুটি ভুলবশত আমার মাধ্যমে মারা যায়, তাই আরেকটি গরু নিয়ে যেতে এসেছি। তোমার গরুটি কোথা থেকে কিনেছো? শুনেছি এই গরু নাকি বরফের রাজার কাছে থাকে। হ্যাঁ, এই গরুটিও বরফরাজের, আর আমি হলাম বরফরাজ বিচূর্ণ বিকটের কন্যা মেঘমালা। আমার বাবা মারা গেছেন। তবে কি আমার আর নীলখণ্ড গরু নিয়ে যাওয়া হবে না? সেটা না নিয়ে গেলে যে আমার আর বনবাস শেষ হবে না। তোমাদের দেশে কি আর অন্য কোনো গরু নেই যা আমি নিয়ে যেতে পারি? আছে তো, আমাদের দেশের সব গরু গাভী নীলখণ্ড জাতির। কিন্তু কিন্তু কি? আমার একটা গরু প্রয়োজন, চলো তোমাদের দেশে। সেটাই তো সমস্যা। আমি খেলার চলে আমার গরুটা নিয়ে বের হয়েছিলাম রাজ্য থেকে। এখন আর পথ খুঁজে পাচ্ছি না। আমাদের দেশ মায়া দিয়ে তৈরি। আমি এখনো রাজ্য থেকে বের হয়ে প্রবেশ করার মায়া শিখতে পারিনি। আমি অনেক খুঁজেও সেই মায়া দরজা খুঁজে পাচ্ছি না। সে কি? তবে এখন উপায়? যে দিঘিতে কাল আমরা গিয়েছিলাম সেখান থেকেই আমি বের হয়েছি, কিন্তু এখন আর ঢুকতে পারছি না। চলো তবে সেই দিঘির কাছে চলো, আমি তোমায় সাহায্য করব। নয়ন আর মেঘ গেল সেই দিঘির কাছে। আচ্ছা মেঘ, তোমার মায়ের সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই? আছে, তবে তবে কি? সেই মায়া করার জন্য বিবাহিত হওয়া প্রয়োজন। স্ত্রী এবং স্বামীর রক্ত এই দিঘিতে পড়লে তাদের একটি ইচ্ছে পূরণ হয়, আর সেই ইচ্ছের মাধ্যমে সে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব। কিন্তু আমি তো অবিবাহিতা। তবে আমার কাছে একটি পথ আছে। কি সেই পথ? তুমি চাইলে আমি তোমায় বিয়ে করতে পারি মেঘ।
আমি তোমায় দেখা মাত্রই ভালোবেসে ফেলেছিলাম। তুমি কি চাও আমায় বিয়ে করতে? কিন্তু কুমার, এটা করা কি ঠিক হবে কারো অনুমতি না নিয়ে? সকলের সাথে যোগাযোগের পর আমরা বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবেন। বেশ, তবে আমি বিয়ে করতে প্রস্তুত। এরপর মেঘ আর নয়ন বিয়ে করে তাদের রক্ত সেই দিঘিতে ফেলা মাত্র দিঘি তাদের ইচ্ছে পূরণ করল। এতদিন পর মেঘকে পেয়ে তার পরিবার খুব খুশি হলো। অবশেষে একটি নীলখণ্ড গরু আর রাজকন্যা মেঘমালাকে নিয়ে নয়ন বাড়ি ফিরল। মহারাজ মতির মুখ থেকে সকল সত্যি শুনে নিজের ভুল বুঝতে পারল আর নয়নরাজের কাছে ক্ষমা চেয়ে তাদের আপন করে নিল। এরপর নয়নরাজের অভিষেক হলো রাজা পদে।